গ্রীষ্মকালের বিকেল। আচমকা যে এরকম বিকেল বেলায় কালবৈশাখী উঠবে বুঝতে পারিনি। হঠাৎ করে মেঘটা কালো হয়ে উঠে ঝড় বইতে শুরু করেছে। বিকেলবেলায় আমি একটু বাজারের দিকে এসে আটকা পড়েছি। যা প্রবল ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যে আমি যদি বাড়ির দিকে রওনা দেই তবে কখন যে গায়ের ওপর কোন গাছের ডালা ভেঙে পড়বে কে জানে। তাই আমি বাড়ি না গিয়ে ওখানে দাঁড়িয়ে ঝড় থামবার অপেক্ষা করলাম। দাদা এখন কটা বাজে? এখন এখন তো দাদা 8টা বাজে। যা, এত তাড়াতাড়ি 8টা বেজে গেল। কেন মশাই, ঝড়টা কি কম সময় ধরে হচ্ছে? তাও ঠিক বলেছেন, এটা কি আর সাধারণ ঝড়? এ তো কালবৈশাখী। সে ঝড় বা কালবৈশাখী যাই বলুন না কেন মশাই, এতে তো আমাদের মতো গরিব মানুষদের ভীষণ ক্ষতি। এক তো বাড়িঘরের কি হয়েছে কে জানে, তারপর আবার মাঠে হয়তো ফসলগুলো শুয়ে পড়েছে। ঠিকই বলেছেন, ঝড় হোক বা রোদ, গরিব মানুষরা চিরকালই ভোগে। এই যে দেখুন না, কিছুদিন আগে দরিদ্রতার জ্বালায় ধার দেনা শোধ না করতে পেরে রামপ্রসাদ বাবু ফাঁস নিয়ে মারা গেলেন। আরে কি বলেন? রামপ্রসাদ মানে রামপ্রসাদ রায়ের কথা বলছেন? হ্যাঁ গো, রামপ্রসাদ রায়ের কথাই বলছি। কিন্তু তিনি কবে ফাঁসি নিলেন? কেন শুনেননি? ওই তো শনিবার দিন তো আমি ওনাকে বাজারে দেখেছি। সে তো আমিও দেখেছি, কথাও বলেছি, কিন্তু সে তো ফাঁস নিয়েছে রাত্রিবেলায়। আমি যতদূর জানি রামপ্রসাদ বাবু তো খুবই সৎ আর আত্মসম্মান নিয়ে চলে একজন মানুষ। এত আত্মসম্মান নিয়ে চলের বলেই তো এই ফাঁসটা নিলেন। কেন, কি হয়েছিল কি? আরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একজন মহাজনের কাছ থেকে 4 লক্ষ টাকা ধার করেছিল। তারপর যেই ধার শোধ করতে পারেননি, তাই লোক এসে বাড়িতে তাগিদা দিতে শুরু করলো, উল্টোপাল্টা কথা বলতে লাগলো সবার সামনে। তাই এইসব সহ্য না করতে পেরে ফাঁস নিয়ে নিলেন। সত্যি মানুষের কখন যে কীরকম দিন আসে কে জানে। হ্যাঁ, কী আর করবেন, সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, ঠিকই বলেছেন। তা চলুন তাহলে, বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে। এখন না গেলে হয়তো আবার বৃষ্টি শুরু হতে পারে। হ্যাঁ হ্যাঁ চলুন। আপনার বাড়ি তো মনে হয় চকপাড়ার আশেপাশে, তাই না? চকপাড়ার আশেপাশে নয়, চকপাড়াতেই আমার বাড়ি। তাহলে তো আপনাকে সেই গলি দিয়ে যেতে হবে। কোন গলি দিয়ে? রামপ্রসাদ বাবু যেই গাছে ফাঁস নিয়েছিল। ওরে বাবা, গাছে ফাঁস নিয়েছিল? হ্যাঁ গো, চকপাড়ায় যাওয়ার গলিতে যে একটা বড় বট গাছ আছে না, সেই বট গাছেই নাকি উনি ফাঁস নিয়েছিলেন। শুনেছি ওই গলি দিয়ে নাকি রাত্রিবেলায় কেউ যাতায়াতও করে না। এ তো মহা সমস্যায় পড়ে গেল। তাহলে কি করা যায় বলুন তো? আপনি একটা কাজ করতে পারেন, মেন রোডের রাস্তা ধরে চলে যান। মেন রোড মানে তো সে অনেক ঘুরতে হবে। না না থাক, আমি এই রাস্তা দিয়ে চলে যাব। ঠিক আছে, যাবে যখন বলছেন তখন যান, কিন্তু একটু সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসি তাহলে। হ্যাঁ আসুন। বৃষ্টিটা একটুখানি থেমেছে, পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু একটুখানি কমেছে। মোবাইলটাও আমি সাথে আনিনি, নিয়ে আসতে ভুলে গেছি। হাতে একটা টর্চ লাইটও নেই আমার কাছে। তার উপর আবার এই লোকটা আমাকে যা সমস্ত কথা বলল, আমার ভালোই ভয় করছে। কিন্তু কিচ্ছু করার নেই, বাড়ি তো আমাকে যেতেই হবে। মেন রোড ধরে যেতে গেলে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে শর্টকাট, মাত্র 30 মিনিটে আমি বাড়ি পৌঁছে যাব। তাই বেশি রাস্তা না ঘুরে আমি শর্টকাট গলির মধ্যে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু মনের মধ্যে প্রচুর ভয়ও করছে। রাস্তার পাশের সেই বড় বট গাছটাতে নাকি রামপ্রসাদ বাবু ফাঁসি নিয়েছিল। তাছাড়া একজনও লোককে আমি এই রাস্তা দিয়ে যেতেও দেখলাম না যে তাকে আমি সঙ্গী হিসাবে পাব। লোকটা সত্যি বলেছিল। আগে মোটামুটি আমি এই রাস্তা দিয়ে অনেকবারই গিয়েছি, 2-1জন পথসঙ্গী প্রায়বারই পেয়ে যেতাম। কিন্তু এখন একজন মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে প্রায় রামপ্রসাদ বাবুর ফাঁসি নেওয়া সেই বটগাছটার কাছে আমি পৌঁছে গেছি। মনের মধ্যে ভালোই পরিমাণ ভয়ের দেখা দিয়েছে। একে ঘন কালো অন্ধকার রাত্রি, তার উপর আবার বৃষ্টির জন্য রাস্তাটাও প্যাচ প্যাচ করছে। জোর করে যে একটা ছুট মারব তারও কোনো রাস্তা নেই। তারপর মনে মনে ভাবলাম পড়লে পড়ব, কিন্তু এই রাস্তাটা আমাকে ছুটেই পার হতে হবে।
এইটা ভেবে আমি যেই না জোরে ছুট লাগালাম, সঙ্গে সঙ্গে পা স্লিপ করে আমি সেখানেই পড়ে গেলাম। আছাড় খাওয়ার পর আমি যখন আমার মুখটা তুলে বটগাছের দিকে দেখি, তখন আমার চক্ষু চড়ক গাছ। এ কি দেখছি আমি? আমার সামনের সেই বটগাছে কারো একটা মৃতদেহ ঝুলছে। দেখে বোঝা যাচ্ছে সেই শরীরের মধ্যে এখন আর প্রাণ নেই, জীবটা বেরিয়ে রয়েছে। আমি মুখটাও চিনতে পারলাম, এ তো সেই শনিবার দিন মরে যাওয়া রামপ্রসাদ বাবু। কিন্তু এটা কিভাবে সম্ভব? শনিবার মানে তো 4 দিন আগে রামপ্রসাদ বাবু মারা গিয়েছে। সে এখনো বা কিভাবে এই বটগাছের মধ্যে ঝুলছে? আমার মনের মধ্যে আকাশ সমান ভয়ের উদ্ভব হয়েছে। আমি যে কোনো রকমভাবে ওখান থেকে পালিয়ে আসবো তাও পারছি না। আমার পা হাতগুলো যেন শিথিল হয়ে গিয়েছে। আমি হাজারো চেষ্টা করে আমি আমার হাত পাগুলোকে নড়াতে পারছি না। মিনিট দুয়েক আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম আর লাশটাকে দেখতে লাগলাম। সাদা ধুতি আর সাদা কুর্তা আর একটা লাল রঙের শাড়ি দিয়ে ফাঁস নিয়েছেন উনি। আমি আর সহ্য না করতে পেরে ওখান থেকে পালানোর চেষ্টা করি এবং যা হোক করে পালিয়ে আমি বাড়ি ফিরে আসি।